গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুকশেলফকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ, রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুড়ি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প বছর 50 পূর্বের একটি দিনের কাহিনী অবলম্বনে ঠ্যাঙাড়ে ডাকাত। বাংলা সাহিত্যের ইতিহাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। লিখেছেন অজস্র গল্প ও উপন্যাস। দেবদাস, শ্রীকান্ত, দত্তা, পরিণীতা তার সবচেয়ে পরিচিত উপন্যাস। তাছাড়া ছোট গল্পের মধ্যে রয়েছে লালু, মেজ বৌদি, রামের সুমতি ইত্যাদি। আজকের গল্পে বিভিন্ন চরিত্রে শুভ, সমৃদ্ধি, দেবস্মিতা, শিব, মলয় এবং অগ্নিশ্বর। গল্পে পোস্টার ডিজাইনিং সৌম্যদী, সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি এবং শুভ। শুরু হচ্ছে আজকের গল্প ঠ্যাঙাড়ে ডাকাত। ঠ্যাঙাড়ের কথা শুনেছে অনেকে এবং অনেক পুরনো কালে দেখেছেও অনেকে। 50-60 বছর আগেও পশ্চিম বাংলায় অর্থাৎ হুগলি, বর্ধমান প্রভৃতি জেলায় এদের উপদ্রব ছিল খুব বেশি। তারও আগে অর্থাৎ ঠাকুমাদের যুগে শুনেছি লোক চলাচলে প্রায় কোনো পথই সন্ধ্যার পরে পথিকদের পক্ষে নিরাপদ ছিল না। এই দুর্বৃত্তেরা ছিল যেমন লোভী তেমনই নির্দয়। দল বেঁধে পথের ধারে ঝোপ ছাড়ে লুকিয়ে থাকত। হাতে থাকত বড় বড় লাঠি এবং কাঁচা বাঁশের ভারী ছোট বড় খেঁটে। তাদের বলতো পাবড়া। পথিক চলে গেলে তার পা লক্ষ্য করে পিছন থেকে ছুঁড়ে মারত সেই পাবড়া। অব্যর্থতার সন্ধান। অতর্কিতে পায়ে চোট খেয়ে সে যখন পথের উপরে মুখ থুবড়ে পড়ত, তখন সকলে ছুটে এসে দুমদাম করে লাঠি মেরে তার জীবন শেষ করত। এই ভাবনা চিন্তা আর বাছবিছাড় নেই। এদের হাতে প্রাণ দিয়েছে এমন অনেক লোককে আমি নিজের চোখেই দেখেছি। ছেলেবেলায় আমার মাছ ধরার বাতিক ছিল খুব বেশি। অবশ্য মস্ত ব্যাপার নয়, পুঁটি, চেলা প্রভৃতি ছোট ছোট মাছ। ভোর হতে না হতেই ছিপ হাতে নদীতে গিয়ে হাজির হতাম। আমাদের গ্রামের প্রান্তে হাজা মজা ক্ষুদ্র নদী, কোথাও কোমরের বেশি জল নেই, সমস্তই শৈবালে সমাচ্ছন্ন। তার মাঝে মাঝে যেখানে একটু ফাঁক, সেখানেই ওইসব ছোট ছোট মাছ খেলা করে বেড়াতো। বড়শিতে টোপ গেঁথে সেইগুলো ধরাই ছিল আমার বড় আনন্দ। একলা নদীর তীরে মাছের সন্ধানে ঘুরতে ঘুরতে কত দিন দেখেছি কাদায় শ্যাওলায় মাখামাখি মানুষের মৃতদেহ। কোনোটার মাথা থেকে হয়তো তখন রক্ত ঝরে জলটা রাঙা হয়ে আছে। নদীর দুই তীরেই ঘন বন জঙ্গল। কি জানি কোথাকার মানুষ কোথা থেকে ঠ্যাঙাড়েরা মেরে এনে এই জনবিরল নদীর বাঁকে পুঁতে দিত। এর জন্য কখনো দেখিনি পুলিশ আসতে, কখনো দেখিনি গ্রামের কেউ গিয়ে থানায় খবর দিয়ে এসেছে। এ ঝঞ্ঝাট কে করে? তারা চিরকাল শুনে আসছে পুলিশ খাঁটাতে নেই, তার ত্রিসীমানার মধ্যে যাওয়াও বিপজ্জনক। বাঘের মুখে পড়েও দৈবত বাঁচা যায়, কিন্তু ওদের হাতে কদাচ নয়। কাজেই এই দৃশ্য যখন কারো চোখে পড়ত, সে চোখ ফিরে নিঃশব্দে অন্যত্র সরে যেত। তারপরে রাত্রি এলে শেয়ালের দল বেরিয়ে মহা সমারোহে ভোজনাদি শেষ করে নদীর জলে আঁচিয়ে মুখ ধুয়ে ঘরে ফিরে যেত।
মরার চিহ্নমাত্র থাকতো না। একদিন আমার নিজেরও হয়তো এই দশাই ঘটত, কিন্তু ঘটতে পেলে না। সেই গল্পটাই বলি। আমার বয়স তখন বছর 12। সকালে ছুটির দিনে ঘরের মধ্যে লুকিয়ে বসে ঘুড়ি তৈরি করছি। কানে গেল ও পাড়ার নয়ন বাগদির গলা। সে আমার ঠাকুমাকে বলছে, গোটা 5 টাকা দাও না দিদি ঠাকুরন, তোমার নাতিকে দুধ খাইয়ে শোধ দেব। ঠাকুমা নয়ন চাঁদকে বড় ভালোবাসতেন। জিজ্ঞাসা করলেন, তা হঠাৎ টাকার কি দরকার পড়লো রে নয়ন? সে বললে, আসলে একটা ভালো গরু আনবো দিদি। বসন্তপুরে পিসিমার বাড়ি পিস্তত ভাই বলে পাঠিয়েছে। 4-5টি গরু সে আর রাখতে পারছে না, তা আমাকে একটি দেবে। কিছু নেবে না জানি, তবু গোটা 5 টাকা সঙ্গে রাখা ভালো কি না? ঠাকুমা আর কিছু না বলে 5টা টাকা এনে তার হাতে দিলেন। সে প্রণাম করে চলে গেল। আমি শুনেছিলাম বসন্তপুরে ভালো ছিপ পাওয়া যায়, সুতরাং নিঃশব্দে তার সঙ্গ নিলাম। মাইল 2 কাঁচা পথ পেরিয়ে গ্র্যান্ডটাং রোড ধরে বসন্তপুরে যেতে হয়। মাইলখানে গিয়ে কি জানি কেন হঠাৎ পিছনে যেয়ে নয়ন দেখে আমি। ভয়ানক রাগ করলে, বললে আমার জন্য সে 10খানা ছিপ কেটে আনবে। তবু কোনো মতে আমি ফিরে যেতে রাজি হলাম না। অনেক কাকুতি মিনতি করলাম, কিন্তু সে শুনলে না। আমাকে ধরে জোর করে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো। কান্নাকাটিতে ঠাকুমা একটু নরম হলে, আচ্ছা বাবা ছিপ এনে দেব, কাঁদিসনি তো, কাঁদিসনি। কিন্তু নয়ন চাঁদ কিছুতেই সম্মত হলো না। বললে, না 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 দিদি, যেতে আসতে ক্রোশ আসতে পথ বই নয়, জ্যোৎস্না রাত, স্বচ্ছন্দে নিয়ে যেতে পারতাম, কিন্তু পথটা ভালো নয়, ভয় আছে। বেলাবেলি যদি ফিরতে না পারি, তখন একলা গরু সামলাবো না ছেলে সামলাবো, নাকি নিজেকে সামলাবো? কি করবো বলো তো দিদি? পথে ভয়টা যে কি তা এই অঞ্চলে সবাই জানে। ঠাকুমা এবার একেবারে বেঁকে দাঁড়ালেন। বললেন, না না না, কখনো না। শোন, যদি পালিয়ে যাস, তোর স্কুলের মাস্টারমশাইকে চিঠি লিখে পাঠাবো, তিনি তখন 50 গা বেদ দেবেন। হ্যাঁ। নিরুপায় হয়ে আমি তখন অন্য ফোন দিয়ে আঁটলাম। নয়ন চলে গেলে পুকুরে নিয়ে আসি বলে তেল মেখে গামছা নিয়ে বেরিয়ে পড়লাম। নদীর ধারে ধারে বন জঙ্গল ও আম কাঁঠাল বাগানের ভিতর দিয়ে মাইল 2-2.5 ছুটতে ছুটতে যেখানটায় আমাদের কাঁচা রাস্তা এসে পাকা রাস্তায় মিলেছে, সেখানটায় এসে দাঁড়িয়ে রইলাম। মিনিট 10 পরে দেখি নয়ন আসছে। সে আমাকে দেখে প্রথমটা খুব বকলে, তারপর আমি কি করে এসেছি শুনে হেসে ফেললে। বললে, চলো ঠাকুর, যা অদৃশ্যে আছে তাই হবে, এত দূর এসে তো আর ফিরতে পারিনি। নয়নদা 7 গাঁর একটা দোকান থেকে মুড়ি মুড়কি বাতাসা কিনে আমার কোঁচার খুঁটে বেঁধে দিলে। খেতে খেতে প্রায় দুপুর বেলা দুজনে বসন্তপুরে এসে ওর পিসির বাড়িতে পৌঁছালাম। পিসির অবস্থা বেশ সচ্ছল। বাড়ির নিচেই কুন্তি নদী, ছোট কিন্তু জল আছে, জোয়ার ভাটাও খেলে। স্নান করে এলাম। ওদের বড় বউ কলা পাতায় চিঁড়ে গুড় দুধ কলা দিয়ে ফলারে জোগাড় করে দিলে। খাওয়া হলে নয়নের পিসি বললে, ছেলে মানুষ 4-5 ক্রোশ পথ হেঁটে এসেছে, আবার এতটা যেতে হবে, তার চেয়ে বরং এখন শুয়ে একটু ঘুমুক, তারপরে বেলা পড়লে না হয় যাবে। তার ছোট ছেলে ছিপ কেটে আনতে গেল। নয়ন আর আমি দুজনই পথ হেঁটে এমনই ক্লান্ত হয়েছিলাম যে আমাদের ঘুম যখন ভাঙল তখন 4টে বেজে গেছে। বেলার দিকে চেয়ে
নয়নদা একটু চিন্তিত হলো, কিন্তু মুখে কিছু বললে না। মিনিট 10 মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম। যাবার সময় সে প্রণামী বলে পিসিকে টাকা 5টা দিতে গেল, কিন্তু তিনি নিলেন না, ফিরিয়ে দিলেন। বললেন, আরে না না, ওই টাকাতে বরং তোর ছেলে মেয়েদের বাতাসা কিনে দিস। আমার কাঁধে ছিপের তাড়া, নয়নের বাঁ হাতে গরুর দড়ি, ডান হাতে 4 হাত লম্বা বাঁশের লাঠি। কিন্তু গরু নিয়ে দ্রুত চলা যায় না। রোজ তুই যেতে না যেতেই সন্ধে উতরে আকাশের চাঁদ দেখা দিলে। রাস্তার দুধারেই বড় বড় অশ্বত্থ, বট আর পাকুড় গাছ ডালে ডালে মাথায় মাথায় ঠেকে এক হয়ে রয়েছে। পথ অন্ধকার, শুধু কেবল পাতার ফাঁকে ফাঁকে জ্যোৎস্নার ম্লান আলো স্থানে স্থানে পথের ওপর এসে পড়েছে। নয়ন বললে, দাদা ভাই, তুমি আমার বাঁদিকে এসে তোমার বাঁ হাতে গরুর দড়িটা ধরো, আর আমি থাকছি তোমার ডাইনে। কেন নয়নদা? না, এমনি। চলো চলো যাই। আমি ছেলে মানুষ হলেও বুঝতে পারলাম নয়নদার কণ্ঠস্বরে উদ্বেগ পরিপূর্ণ। ক্রমশ পাকা রাস্তা ছেড়ে আমরা কাঁচা রাস্তায় এসে পড়লাম। দুপাশের বন জঙ্গল আরো ঘন হয়ে এলো। বহু প্রাচীন সুবৃহৎ পাকুড় গাছের সারি মাথার উপরে পাতার অবিচ্ছিন্ন আবরণে কোথাও ফাঁক রাখেনি যে একটু চাঁদের আলো পড়ে। সন্ধ্যায় কৃষাণ বালকেরা এই পথেই গরু পাল নিয়ে বাড়ি ফিরে গেছে। তাদের খুঁড়ের ধুলো এখনো নাক মুখে ঢুকছে। এমনি সময়ে সম্মুখে 50-60 দূরে বিদীর্ণ কণ্ঠের ডাক এলো। সঙ্গে সঙ্গে লাঠির ধূপধাপ তুমতাম শব্দ। তারপরে সমস্ত নীরব। নয়নদা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে বললে, যা, শেষ হয়ে গেল। কি শেষ হলো নয়নদা? একটা মানুষ। বলে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে সে কি ভাবলে। তারপরে বললে, চলো চলো দাদা ভাই, আমরা একটু সাবধানে যাই। গরু বাঁয়ে, নয়নদা ডাইনে, আমি উভয়ের মাঝখানে। ছেলেবেলা থেকে শুনে আসছি, দেখেও আসছি মাঝে মাঝে, সুতরাং বালক হলেও বুঝলাম সমস্ত। তখনও দোকানে বাজছে। ভয়ে ভয়ে বললাম, নয়নদা, ওরা যে সব সামনে দাঁড়িয়ে, আমরা যাবো কি করে? মারে যদি? না দাদা ভাই, আমি থাকতে মারবে না। ওরা ঠ্যাঙা রে কি না, আমাদের দেখলেই পালাবে। ওরা ভারী ভীতু। গরু, আমি ও নয়নচাঁদ তিনজনে ধীরে ধীরে এগোতে লাগলাম। ভয়ে আমার পা কাঁপছে, নিঃশ্বাস ফেলতে পারিনি এমন অবস্থা। গাছের ছায়া আর ধুলোর আধারে এতক্ষণ দেখা যায়নি কিছুই, কিন্তু 15-20 হাত এগিয়ে আসতেই চোখে পড়ল জনা 5-6 লোক যেন ছুটে গিয়ে পাকুড় গাছে আড়ালে লুকোলো। নয়নদা হঠাৎ দাঁড়িয়ে পড়ে হাঁক দিলে। সে কি ভয়ানক গলা! বললে, খবরদার বলছি তোদের, বামুনের ছেলের সঙ্গে আছে। পাপড়া ছুঁড়ে মারলে তোদের একটাকেও জ্যান্ত রাখবো না, এই সাবধান করে দিলুম। কেউ জবাব দিলে না। আমরা আরো খানিকটা এগিয়ে এসে দেখি
একটা লোক রাস্তার উপর উপুর হয়ে ধুলোয় পড়ে আছে। অল্প স্বল্প চাঁদের আলো তার গায়ে লেগেছে। নয়নদা ঝুঁকে দেখে হায় হায় করে উঠল। হায় হায় হায়, পুরো মেরে ফেললো রে, মেরে ফেললো। তার নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে রক্ত ঝরে পড়ছে। শুধু পা দুটো তখনও থরথর করে কাঁপছে। কাঁধের ভিক্ষের ঝুলিটি তখনও কাঁধে, কিন্তু চালগুলো ধুলোয় ছড়িয়ে পড়েছে। হাতের একতারাটি লাঠির ঘায়ে ভেঙে চুরে খানিকটা দূরে ছিটকে পড়ে আছে। নয়নদা সোজা হয়ে উঠে দাঁড়ালো, বললে, ওরে নারকি, নরকের কীট, তোরা মিছিমিছি একটা বৈষ্ণবের প্রাণ নিলি, এ তোরা করেছিস কি? তার ক্ষণিক পূর্বের ভীষণ কণ্ঠ সহসা যেন বেদনায় ভরে গেল, কিন্তু এদিক ওদিক থেকে সাড়া এলো না। নয়নের এ দুঃখের প্রধান হেতু সে নিজে পরম বৈষ্ণব। তার গলায় মোটা মোটা তুলসীর মালা, নাকে তিলক, সর্বাঙ্গে নানাবিধ ছোপছাপ। বাড়িতে তার একটি ছোট ঠাকুর ঘর আছে, সেখানে মহাপ্রভুর শিপট প্রতিষ্ঠিত। সহস্রবার ইষ্ট নাম জপ না করে সে জল গ্রহণ অবধি করে না। ছেলেবেলায় পাঠশালায় বর্ণ পরিচয় হয়েছিল, এখন নিজের চেষ্টায় বড় অক্ষরে ছাপা বই অনায়াসে পড়তে পারে। প্রদীপের আলোকে ঠাকুর ঘরে বসে বটতলায় প্রকাশিত বৈষ্ণব ধর্মগ্রন্থ প্রত্যহ অনেক রাত্রি পর্যন্ত সে সুর করে পড়ে। মাংস সে খায় না, সংকল্প আছে ভবিষ্যতে হয়তো একদিন মাছও ছেড়ে দেবে। তার বৈষ্ণব হবার ছোট্ট একটু ইতিহাস আছে, এখানে সেটুকু বলে রাখি। এখন তার বয়স 40-এর কাছে, কিন্তু যখন ওই 25-30 ছিল তখন ডাকাতির মামলায় জড়িয়ে সে একবার বছরখানেক হাজতবাস করে। ঠাকুমার এক পিস্তত ভাই ছিলেন জেলার বড় উকিল। তাকে দিয়ে বহু তদবির ও অর্থ ব্যয় করে ঠাকুমা তাকে খালাস করেন। হাজত থেকে বেরিয়েই সে সোজা নবদ্বীপ চলে যায় এবং তথায় কোনো এক গোস্বামীর কাছে দীক্ষা নিয়ে মাথা মুড়িয়ে তুলসীর মালা ধারণ করে সে দেশে ফিরে আসে। সেদিন থেকে সে গোড়া বৈষ্ণব। নয়ন যখন তখন এসে আমার ঠাকুমাকে ভূমিষ্ঠ প্রণাম করে যেত। ব্রাহ্মণের বিধবা স্পর্শ করার অধিকার নেই। সে যে কোনো একটা গাছের পাতা ছিঁড়ে তার পায়ের কাছে রাখত, আর তাতে তার বুড়ো আঙুলটি ছুঁয়ে দিলেই সেই পাতাটি সে মাথায় গলায় বারবার বুলিয়ে নিত আর বলতো, দিদি ঠাকুর আশীর্বাদ করো, যেন এবারে মোড়ে সৎ জাত হয়ে জন্মাই, যেন এই হাত দুটো দিয়ে তোমার পায়ের ধুলো মাথায় রাখতে পারি। ঠাকুমা সস্নেহে হেসে বলতেন, নয়ন, আমার আশীর্বাদে তুই এবার বামুন হয়ে জন্মাবি। নয়নের চোখ সজল হয়ে উঠত, বলতো, অত আশা করিনি দিদি, পাপের আমার শেষ নেই। সে কথা আর কেউ না জানুক, তুমি তো জানো। তোমার কাছে কিচ্ছুটি গোপন করিনি। ঠাকুমা বলতেন, সব পাপ তোর ক্ষয় হয়ে গেছে নয়ন। তোর মতো ভক্তিবান ভগবত বিশ্বাসী কজন সংসারে আছে। এ পথ কখনো ছাড়িস নে রে, পরকারের ভাবনা নেই তোর। নয়ন চোখ মুছতে মুছতে চলে যেত। ঠাকুমা হেঁকে বলতেন, শোন, কাল দুটি প্রসাদ খেয়ে যাস নয়ন, ভুলিস না যেন। এসব আমি নিজের চোখে কতবার দেখেছি। সুতরাং যে বৈষ্ণবের সে প্রাণপণ সেবা করে, তার হত্যায় ও যে মর্মান্তিক ক্রুদ্ধ ও বিচলিত হবে তাতে বিস্ময়ের কিছু নেই। বললে, নিরীহ বৈষ্ণব ভিক্ষে করে ঘরে ফিরছিল, ওর কাছে কি পাবি যে মেরে ফেললি বলতো? 2 ঘন্টা 4 ঘন্টার বেশি তো নয়। ইচ্ছে করে
ইচ্ছে করে তোদেরও এমনি করে ঠেঙিয়ে মারি। এবার গাছের আড়াল থেকে জবাব এলো। আর 2 ঘন্টা 4 ঘন্টাই বা দেয় কেড়ে? তোর 14 পুরুষের ভাগ্যি যে এই যাত্রায় বেঁচে গেলি। আর ধর্মকথা শোনাতে হবে না, আর পালা পালা এখান থেকে। কথা তার শেষ হতে না হতেই নয়ন যেন বাঘের মতো গর্জে উঠল। বটের হারামজাদা, পালাবো তোদের ভয়ে? তখন ট্যাঙ্ক থেকে 5টা টাকা বের করে এ হাতের টাকা ঝনঝন করে ও হাতের মুঠোয় নিয়ে বললে, এতগুলো টাকার মায়া ছাড়িস নে বলে দিলাম। পারিস তো সবাই একসঙ্গে এসে নিয়ে যা, কিন্তু ফের সাবধান করে দিই, আমার বাবা ঠাকুরের গায়ে যদি কুটোর আঁচড় লাগে তো তোদের সব কটাকে জন্মের মতো রাস্তায় শুইয়ে রেখে তবে বাড়ি যাব। শেতলার নয়ন ছাতি আমি, আর কেউ নয়। বলি নাম শুনেছিস নাকি এমনি লাঠি হাতে ভিখিরি বেড়ে বেড়াস? হারামজাদা শিয়াল কুকুরের বাচ্চারা। গাছের তলা একেবারে স্তব্ধ। মিনিট 2 স্থির থেকে নয়ন পুনরায় অধিকতর কটু সম্ভাষণে হাঁক দিলে, কিরে আসবি না টাকাগুলো ট্যাকে নিয়ে ঘরে যাব? কোনো জবাব নেই। পথের উপরে 2-3 গাছা পাবড়া পড়েছিল। নয়ন একে একে কুড়িয়ে সেগুলো সংগ্রহ করলে। তারপর বললে, চলো দাদা, এবারে ঘরে যাই, রাত হয়ে এলো। তোমার ঠাকুমা হয়তো কত ভাবছেন। ওরা সব শিয়াল কুকুরের ছানা বই তো নয়, মানুষের কাছে আসবে কেন? তুমি এক গাছা ছিপ হাতে তেড়ে গেলেও সবাই ছুটে পালাবে দাদা ভাই। ইতিমধ্যে আমার ভয় ঘুচে সাহস বেড়ে গিয়েছিল। বললাম, যাবো তেরে নয়নদা। নয়ন হেসে ফেললে, বললে, থাকবে দাদা ভাই, খাস নেই, খামড়ে দিতে পারে। আমরা আবার পথ চলতে লাগলাম। নয়নের মুখে কোনো কথা নেই। আমার একটা প্রশ্নেরও সে হ্যাঁ না ছাড়া জবাব দেয় না। খানিকটা এগিয়েই একটা বড় গাছতলায় অন্ধকার ছায়ায় এসে সে থমকে দাঁড়ালো। বলল, না দাদা ভাই, চোখে দেখে ছেড়ে যাওয়া যাবে না। মামুন বোষ্টমের প্রাণ নেওয়ার শোধ আমি দেব। কি করে শোধ দেবে নয়নদা? এক বেটাকেও কি ধরতে পারবো না? তখন দুজনে মিলে তারা ঠেঙিয়ে মারবো। ঠেঙিয়ে মারার আনন্দে আমি প্রায় আত্মহারা হয়ে উঠলাম। একটা নতুন ধরনের খেলার মতো। ওদের সম্বন্ধে কত ভয়ঙ্কর কথাই না শুনেছিলাম, কিন্তু সবই মিছে। নইলে আমি তেড়ে গিয়ে নিশ্চয়ই একটাকে ধরে ফেলতে পারতাম। বললাম, হ্যাঁ নয়নদা, হ্যাঁ তুমি বেশ করে ব্যাটাকে ধরে থেকো, আমি একাই ঠেঙিয়ে মারো। হ্যাঁ কিন্তু কিন্তু আমার ছিপ যদি ভেঙে যায়? হ্যাঁ। নয়ন পুনরায় হেসে বললে, ছিপের গায়ে মরবে না দাদা, এই লাঠিটা নাও। বলে সে সংগৃহীত পাবড়ার এক গাছা আমার হাতে দিয়ে বললে, শোনো, গরু নিয়ে এইখানে একটু দাঁড়াও দাদা ভাই, আমি এক্ষুনি 2-1 বেটাকে ধরে আনছি। কিন্তু চেঁচামেচি কান্নাকাটি শুনে ভয় পেও না যেন, বুঝলে? না না, ভয় কি, এই যে হাতে লাঠি রইল। নয়ন বাকি পাবড়া দুটো বগলে চেপে ধরলে। তার বড় লাঠিটা রইল ডান হাতে। তারপরে রাস্তা ছেড়ে বনের ধার ঘেঁষে হামাগুড়ি দিয়ে ফিরে চলল সেই দিকে। ঠ্যাঙাড়েরা ঠাউরে ছিল আমরা চলে গেছি। নিশ্চিন্ত হয়ে ফিরে এসে সেই মৃত ভিখিরিটার ট্যাগ হাতড়ে ঝুলি ঝেড়ে তারা খুঁজে দেখছিল কি কি আছে। হঠাৎ একজনের চোখে পড়ল অনতি দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে নয়ন। সবাই চেঁচিয়ে উঠল, কে দাঁড়িয়ে ওখানে? আমি নয়ন ছাতি। অমনি দাঁড়িয়ে থাক, ছুটে পালাবি কি মরবি? কিন্তু কথা শেষ হতে না হতেই অনেকগুলো পায়ের ছুটোছুটি শব্দ শুনতে পেলাম।
এবং প্রায় সঙ্গে সঙ্গেই অস্ফুট আর্তস্বরে কেঁদে উঠে কে যেন হুড়মুড় করে একটা ঝোপের ওপর পড়ে গেল। নয়ন চেঁচিয়ে বললে, পেয়েছি দাদা ভাই, তারগুলো পালালো। শুভ সংবাদে সেইখানে দাঁড়িয়ে লাফাতে লাগলাম। আমি চেঁচিয়ে বললাম, আরে বাস, এ তুমি 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 ধরে আনো নয়নদা, আমি ঠেঙিয়ে মারবো। হ্যাঁ, তুমি মেরে ফেলো না জানো। না দাদা, তুমি মেরো। আবার একটা করুণ ধ্বনি কানে এলো। বোধ করি নয়নের লাঠির খোঁচার ফল। মিনিট দুই পরে দেখি একটা লোক খোঁড়াতে খোঁড়াতে আসছে, তার পিছনে নয়ন চাঁদ। কাছে এসে হাউমাউ করে কেঁদে উঠে আমার পা জড়িয়ে ধরল সে। আমি আর কোনোদিন করব না, আমি আর নয়ন টান মেরে তুলে তাকে দাঁড় করালে। তখন তার মূর্তি দেখে আমি ভয়ে শিউরে উঠলাম। মুখে তার কালি মাখানো, তাতে সাদা সাদা চুলের ফোঁটা দেওয়া, যেমন রোগা তেমনি লম্বা, পরনে শতচ্ছিন্ন ন্যাকড়া, তখনও ক্রমাগত কেঁদে চলেছে। তার গালে নয়ন প্রচন্ড এক চড় মেরে বললে, চুপ কর হারামজাদা, যা জিজ্ঞেস করছি সত্যি জবাব দে। কজন ছেলে, তাদের নাম বল, কোথায় ঘর বল, বল। লোকটা প্রথমে বলতে চায় না। কিন্তু পিঠে একটা গুঁতো খেয়ে সঙ্গীদের নাম ধাম গড় গড় করে বলে গেল। নয়ন বললে, মনে থাকবে, ভুলবো না। এখন বল, বোষ্টম ঠাকুর পড়ে গেলে নিজে তুই কথা বাড়ি দিয়েছিলি? ওই 5-7 গা হবে বোধহয়। নয়ন চাঁদ দাঁত কড়মড় করে বললে, আচ্ছা, 5-7 ঘাই সই। এবার ঠিক তেমনি করে শো, যেমন করে বোষ্টম ঠাকুরকে শুয়ে থাকতে দেখলাম। দাদা ভাই, এগিয়ে এসো। ওই খেটে দিয়ে 5-7 ঘাই সাবার করা চাই, কিন্তু দেখবো কেমন হাতের জোর। তুই বেটা দেরি করছিস কেন? শুয়ে পড়, শুয়ে পড়। বলেই তার কান ধরে টেনে রাস্তায় বসালে এবং নিজে সে শোবার পূর্বেই প্রচন্ড গোটা 2-3 লাথি মেরে পথের ধুলোর পরে লুটিয়ে দিলে। বললে, দেরি করো না দাদা, মাথা তাক করে মারো, 2-3 ঘাড় বেশি লাগবে না। নয়নদার গলার স্বর বদলে গেল। চোখ মুখ যেন আর কার। চেহারা দেখে গায়ে কাঁটা দিলে আমার। নতুন খেলা শুরু করব কি? ভয়ে হাত পা কাঁপতে লাগলো আমার। কাঁদো কাঁদো হয়ে বললাম, আমি পারবো না নয়নদা, আমি পারবো না। পারবে না? তবে আমিই শেষ করে দিচ্ছি। না নয়নদা, না না, মেরো না, ওকে মেরো না। কিন্তু লোকটা লাথি খেয়ে সেই যে শুয়ে পড়েছিল আর নড়ে চড়েনি, প্রাণ ভিক্ষেও চায়নি, একটা কথা পর্যন্ত না। বললাম, আচ্ছা চলো, ওকে বরং বেঁধে নিয়ে থানায় ধরিয়ে দিই গে, চলো। শুনে নয়নদা যেন একটু চমকে উঠল। হ্যাঁ, থানায়? পুলিশের হাতে? হ্যাঁ, ও যেমন মানুষ মেরেছে, তারা অমনি ওকে ফাঁসিয়ে দিক, যেমন কর্ম তেমন ফল। নয়ন খানিকক্ষণ চুপ করে রইল। তারপরে তাকে একটা লাঠির ঠেলা দিয়ে বললে, ওরে ওঠ। কিন্তু কোনো সাড়া নেই। নয়ন বললে, ব্যাটা মরে গেল নাকি? যে দুর্বল সিং, 2 দিন হয়তো পেটে এক মুঠো অন্নও নেই, আবার পথে এসেছে লোক ঠেঙাতে। যা বেটা, দূর দূর, ঘরকে যা। সে কিন্তু তেমনই রইল পড়ে। নয়ন তখন মাথা হেঁট হয়ে তার নাকে হাত দিয়ে বললে, না, মরেনি, অজ্ঞান হয়ে আছে। ও জ্ঞান হলে আপনিই ঘরে যাবে। চলো দাদা, আমরাও ঘরে যাই, অনেক দেরি হয়ে গেল। ঠাকুমা হয়তো কত ভাবছে।
পথে যেতে যেতে বললাম, কেন ছেড়ে দিলে নয়নদা? পুলিশে ধরিয়ে দিলেই তো বেশ হতো। কেন দাদা ভাই? বেশ ফাঁসি হয়ে যেত। খুন করলে ফাঁসি হয়, আমাদের পড়ার বইতে লেখা আছে তো। আছে নাকি দাদা? আছে বই কি? চলো না, বাড়ি গিয়ে তোমাকে বই খুলে দেখিয়ে দেব। নয়ন বিস্ময়ের ভান করে বললে, বলো কি দাদা, একটা মানুষ মারার বদলে আর একটা মানুষ মারা? হ্যাঁ তাই তো, সেটাই তো উচিত সাজা। আমরা পড়েছি যে। নয়ন একটুখানি হেসে বললে, কিন্তু সব উচিতই যে সংসারে হয় না দাদা ভাই। কেন হয় না নয়নদা? নয়ন হঠাৎ কোনো জবাব দিলে না। একটু ভেবে বললে, বোধ হয় জগতে সবাই ধরিয়ে দিতে পারে না বলে। কেন যে পারে না, কেন যে মানুষে এ অন্যায় করে, সে তত্ত্ব সেদিনও জানিনি, আজও না। তবু এই কথাটাই ভাবতে ভাবতে খানিকটা পথ চলার পর জিজ্ঞাসা করলাম, আচ্ছা নয়নদা, ওরা ফিরে গিয়ে আবার তো মানুষ মারবে? নয়ন বললে, না দাদা, আর মারবে না। আমি বেঁচে থাকতে এ কাজ ওরা কখনো করবে না। জবাবটায় বেশ প্রসন্ন হতে পারলাম না। ফাঁসি হওয়াই ছিল আমার মনোব্রত। বললাম, কিন্তু ওরা বেঁচে তো গেল, শাস্তি তো হলোই না। নয়ন অন্যমনস্ক হয়ে কি ভাবছিল, বললে, কি জানি, হবে হয়তো একদিন। পরক্ষণেই সচেতন হয়ে বললে, আমি তো এরূপ তো জানি না দাদা ভাই, তোমার ঠাকুমা জানেন। তুমি বড় হলে তাকে একদিন জিজ্ঞেস করো, কেমন? আমার কিন্তু বড় হবার সবুর সইল না। বাড়িতে পা দিতেই সমস্ত বিবরণ, শুধু হাত পা কাঁপার অবান্তর কথাগুলো বাদ দিয়ে অঙ্গ প্রত্যঙ্গের যথাযথ সঞ্চালনে আমাদের ঠ্যাঙাড়ে বিজয় কাহিনী বর্ণনা করে ঠাকুমাকে সবিস্তরে বুঝিয়ে দিলাম। গরু কিনতে গিয়ে আজ কি কাণ্ড ঘটেছিল। আগা গোড়া মন দিয়ে শুনে তিনি কেবল একটা নিঃশ্বাস ফেলে আমাকে বুকের কাছে টেনে নিয়ে স্তব্ধ হয়ে রইলেন। নয়ন এতক্ষণ চুপ করে শুনছিল। আমার বলা শেষ হতেই টাকা 5টি ঠাকুমার পায়ের কাছে রেখে দিয়ে বললে, গরুটা এমনিই পেলাম, তোমার টাকা তোমার কাছেই ফিরে এলো দিদি। না নিলেন পিসিমা, না নিলে তোমার মেজ ভাইয়ের ভাইদের দল। ঠাকুমা একটু হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, সে আমি মেজে বউকে জানিয়ে দেব, কিন্তু ও টাকা আমিও নেব না রে নয়ন। ও তো ঠাকুরের ভোগে লাগাকে যা। কিন্তু একটা কথা আজ তোকে বলি নয়, এখনো তেমন বষ্টম হতে পারলি না তুই। কেন দিদি? তারা কি টাকা বাজিয়ে লোক ভোলায়? ধর যদি লোভ সামলাতে না পেরে ছুটেই আসতো, তাহলে আরো গোটা 5-6 মরতো। তাতে নয়নের পাপের ভরায় কতটুকুই বা ভার চাপতো দিদি। ঠাকুমা চুপ করে রইলেন। এ ইঙ্গিতের অর্থ জানেন তিনি, আর জানে নয়ন নিজে। কিন্তু সেও আর কিছু বললে না। দূর থেকে তাকে ভূমিষ্ঠ প্রণাম করে টাকা 5টি মাথায় ঠেকিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল। শুনলেন আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে ঠ্যাঙাড়ে ডাকাত। আজকের গল্পে কথকের চরিত্রে শুভ, ঠাকুমার চরিত্রে সমৃদ্ধি, পিসির চরিত্রে দেবস্মিতা, নয়নের চরিত্রে অগ্নিশ্বর, ডাকাতের চরিত্রে শিব ও মলয়। গল্পের পোস্টার ডিজাইনে সৌমনি, সাউন্ড ডিজাইনে শুভ,
ভিডিও এডিটিংয়ে রূপ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আমাদের কমেন্ট করেও আপনারা জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আবার এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।